কত মিনিটে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা এই সংলাপে আলোচনা করি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে বিষয়গুলো আপনারা জানতে চান, যে বিষয়গুলো আপনারা বুঝতে চান, এবং আমাদের নাগরিক সমাজের প্রতিনিধিরা কিংবা রাজনীতিবিদরা সেই বিষয়গুলো নিয়ে কী ভাবছেন তা আপনারা মিলিয়ে দেখতে চান। আর এই জন্যই আমরা এই অনুষ্ঠানে তেমন বিশিষ্ট ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি। আমরা আজকে আলোচনা করব সংস্কার কতদূর। আপনারা জানেন যে যে শত শহীদের রক্তের বিনিময়ে 5 আগস্ট নতুন করে আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে আবার দেশ একটি নতুন বাংলাদেশ বা নতুন স্বাধীনতায় আমরা পৌঁছেছি। তারপরে 8 আগস্ট যে অন্তর্বর্তী সরকার গঠন হলো, সেই সরকার গঠনের পরে সংস্কার শব্দটি বারবার আমাদের কাছে ফিরে আসছে। তা নিয়ে আলোচনা করব। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের পরিচিত মুখ, সাংবাদিক নেতা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন, আমাদের সাথে যুক্ত হবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। আমরা জনাব এম আব্দুল্লাহ, আপনার থেকে শুরু করছি। আপনি জানেন যে আলোচনা শুধুমাত্র সংস্কার কতদূর, এই সংস্কার নিয়ে হয়তো এটি অনেক ব্যবহৃত একটি শব্দ হয়ে গিয়েছে। এই রাষ্ট্র নতুন করে আবার বাংলাদেশ, 5 আগস্টের পরের যে বাংলাদেশ, তার আগে আমরা যে বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তারাও কিন্তু একসাথে রাষ্ট্র সংস্কার, তারা যদি ক্ষমতায় আসে তাহলে রাষ্ট্র সংস্কার করবে, 31 দফা বিএনপির নেতৃত্বাধীন জোটে যারা ছিল তারাও দিয়েছিল। এছাড়া বাম সংগঠনগুলো, ইসলামিক সংগঠনগুলো তারাও সংস্কারের কথা বলছে, এবং এখন অন্তর্বর্তী সরকারের কাছেও সেই সংস্কার করে নতুন একটি নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য কতটুকু সময় দিবে এটি নিয়েও একটু আলোচনা আছে। আপনার কাছে যে বিষয়টি, আমরা সেই আলোচনায় যাওয়ার আগে আমি আসলে যে আলোচনা দিয়ে শুরু করতে চাই তা হচ্ছে যে এই 5 আগস্টের আগে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, জুলাই ম্যাসাকার, জুলাই শহীদ, সেই জুলাইয়ে অসংখ্য প্রাণ ঝরে গিয়েছে, বিশেষ করে অসংখ্য শিক্ষার্থীর। তাদের মধ্যে একজন হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়ালের মেধাবী শিক্ষার্থী ফায়াজ। আপনি জানেন মোহাম্মদপুরে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। সেই ফায়াজের পরিবার আজকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, অপরাধ ট্রাইব্যুনালে তার পরিবার গিয়ে অভিযোগ দায়ের করেছে এবং সেখানে প্রসিকিউশন এ ব্যাপারে কথা বলেছে। এর আগেও যদিও সেখানে নিয়োগ পাওয়া যিনি পেয়েছেন চিফ প্রসিকিউটর, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব, এই বিষয়টি তারা বলেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সকল প্রক্রিয়া সম্পন্ন করে সেখানে এই প্রথম সম্ভবত, অন্য এর আগে অভিযোগ গেলেও এই অভিযোগটি সম্ভবত সুনির্দিষ্ট একদম হয়ে গিয়েছে। ধন্যবাদ মাই টিভির সংলাপ এই আয়োজনে যারা দেখছেন এবং দেখবেন ভার্চুয়াল জগতে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাই টিভির দর্শকদের, সংস্কার শব্দটি আসলে সাধারণভাবে শব্দটি খুবই জনপ্রিয়, পপুলার শব্দ। সংস্কার, মানুষের সময়ের বিবর্তনে মানুষ চায় যে আধুনিকায়ন, মানুষ সংস্কার চায়, পরিবর্তন চায়, আপডেটেড হতে চায়। তো সংস্কারটা তেমনই একটি বিষয়। আমরা বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে সংস্কারের মতো একটি জনগণের কাছে খুবই শ্রুতিমধুর এ ধরনের শব্দ আমরা শুনেছি। আপনাদের স্মরণ আছে 1/11-এর সময় এই শব্দটি খুবই আলোচিত ছিল। সংস্কারপন্থী বিএনপি, সংস্কারপন্থী আওয়ামী লীগ, এবং সেখানে বিভাজন তৈরি করে দলগুলোকে ভেঙে বিরাজনীতিকরণের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। সেই ঘটনাগুলো আমাদের স্মৃতিতে আছে। কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ 15-16 বছর ধরে বাংলাদেশের এই জাতির উপর, এই দেশের উপর যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল ফেসিবাদ এবং স্বৈরতন্ত্র, বিশ্বের সবচেয়ে নিষ্ঠুরতম স্বৈরাচার বললেও বেশি বলা হবে না, আমি মনে করি। তো সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা গত 5 আগস্ট থেকে পেয়েছি, এবং এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অকাতরে যে জীবন দিয়েছেন অন্তত সহস্রাধিক ব্যক্তি, সহস্রাধিক ছাত্র জনতা এখানে জীবন দিয়েছেন। তাদের এই যে জীবন দেওয়ার মধ্য দিয়ে, যদিও সেখানে কোটা আন্দোলন, কোটা বিলোপের যে আন্দোলন মুখ্য বিষয় ছিল, কিন্তু এটার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ একাকার হয়ে গিয়েছিল।
বাংলাদেশের সমস্ত শ্রেণী পেশা থেকে শুরু করে সব বয়সী মানুষরা একাকার হয়ে গিয়েছিলেন মূলত একটি নতুন বাংলাদেশ দেখার জন্য। সেই নতুন বাংলাদেশটা কি? নতুন বাংলাদেশ হচ্ছে আমরা গত 18 বছর 16 বছরে দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে ফেলা হয়েছে, ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা যদি দেখি যে এই যে সরকারটি ছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের, এই সরকারের কোনো জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। 2008 সালের নির্বাচনটিও একটি বোঝাপড়ার নির্বাচন ছিল। আমাদের প্রতিবেশী দেশের সর্বোচ্চ পর্যায় থেকে 111-এর যারা কুশীলভ ছিলেন তারা তাদের সাথে বোঝাপড়া করে এক ধরনের সমঝোতার মাধ্যমে পাতানো একটি নির্বাচন ছিল 2008 সালের নির্বাচনটিও। যদিও অনেকে এটা নিয়ে বিতর্ক তুলতে চান না, কিন্তু আমরা যারা সংবাদকর্মী আমরা জানি এই 2008 সালের নির্বাচনের অন্তরালে কি হয়েছে। সেখান থেকেই মূলত আওয়ামী লীগের সাথে তাদেরকে যারা 111-এর কুশীলভ ছিল তাদেরকে দায় মুক্তি দেওয়ার একটা চুক্তিনামার ভিত্তিতেই কিন্তু 2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে। আর সেই আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার মধ্য দিয়ে সেখানে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে যে যাতে ভারতের রাডারের বাইরে বাংলাদেশ যেতে না পারে। তখন আপনাদের স্মরণ থাকার কথা, তখন ভারতের মন্ত্রী নেতা অত্যন্ত দম্ভ করে বলেছিলেন যে এখন থেকে বাংলাদেশকে আর ভারতের রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। আব্দুল্লাহ ভাই, আমরা সেই প্রসঙ্গে নিশ্চয়ই যাব। আমি সংস্কারের জায়গাটাতে আসছি, যে সংস্কারের প্রসঙ্গটাও আমরা একটু আলোচনা করব। আমার মনে হয় যে আমরা প্রথমেই ফায়াজ হত্যায় যে শুরু সেখানটা একটু, তো সেই জায়গাতে আমরা যে এই ফায়াজ হত্যার বিষয়টা যে আজকে এই মামলাটি যেটা ট্রাইব্যুনালে দায়ের হয়েছে, এটা এর আগেও 5টি আমার জানা মতো 5টি অভিযোগ সেখানে দায়ের করা হয়েছে এবং সেখানে আমাদের অনেক সাংবাদিক বন্ধুকেও একটি অভিযোগে অন্তত পক্ষে আমাদের অনেক সাংবাদিক বন্ধুকেও সেখানে অভিযুক্ত করা হয়েছে। যেহেতু ফেসিবাদের সহায়ক শক্তি হিসেবে আমাদের দুঃখজনকভাবে আমাদেরকে দেখতে হয়েছে, গণমাধ্যমের একটি অংশকে ফেসিবাদের দোসর হিসেবে এদেশের জনগণ দেখেছে। তো এবারের যে আজকে যে অভিযোগটি দায়ের করা হয়েছে অন্য 5টি অভিযোগের চাইতে এই অভিযোগটি আমার কাছে মনে হয়েছে, আমি যতটুকু সংবাদে দেখেছি, যে এটা অত্যন্ত গোছানো একটি অভিযোগ সেখানে দেয়। সুনির্দিষ্টভাবে কি কারণে গণহত্যা হিসেবে তারা এটাকে ট্রিট করছে এবং গণহত্যার বিচার কেন চায়, এবং সুনির্দিষ্টভাবে ওখানে শেখ হাসিনা থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, তখনকার আইনমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে পুলিশ কর্মকর্তা যারা এটার সাথে প্রকৃতপক্ষে এই গণ আন্দোলনটাকে, ছাত্র গণ আন্দোলনটাকে প্রতিহত করার নামে যে গণহত্যা চালিয়েছেন, এটা সুনির্দিষ্ট অভিযোগগুলো নিয়েই আজকের এই অভিযোগটি সেখানে ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। এবং এই ট্রাইব্যুনালে আপনি জানেন যে এর মধ্যে চিফ প্রসিকিউটর ইতিমধ্যেই বলেছেন যে তাদের লক্ষ্য হচ্ছে যে সুবিচার নিশ্চিত করা, কোনো রকম মানে প্রতিহিংসা চরিতার্থ করা তাদের লক্ষ্য নয়। আমরাও চাইবো, একজন নাগরিক হিসেবে আমরাও চাইবো যে এই ট্রাইব্যুনালটি অতীতে যেভাবে বিতর্কিত হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালটি আগামী দিনগুলোতে এই যে আমরা যে গণহত্যার বিচারটি চাচ্ছি, এদেশের কোটি কোটি মানুষ যে গণহত্যার বিচারটি চাচ্ছে, এটা যাতে প্রশ্নবিদ্ধ না হয়। এখানে আরেকটু আপনার মনে থাকার কথা, সেখান থেকে বলা হয়েছে যে এই বিচার প্রক্রিয়া লাইভ টেলিকাস্ট হবে, যাতে আন্তর্জাতিকভাবে সবার কাছে সবাই দেখতে পাবে, পর্যবেক্ষণ করতে পারবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিচার প্রক্রিয়া এভাবে পুরোপুরি লাইভ টেলিকাস্টের অভিজ্ঞতা কোথাও আছে কিনা আমি জানি না। তারা সেই চিন্তা করে থাকলে এটা আইনজ্ঞরা ভালো বলতে পারবেন পুরো বিচার লাইভ টেলিকাস্ট করা যায় কিনা, কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করাটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেভাবে অতীতে এই ট্রাইব্যুনালকে ব্যবহার করে প্রতিপক্ষ নিধন করার যে চেষ্টা হয়েছে এবং সাজানো সাক্ষী, তাদেরকে সেফ হাউসের নামে একটা সেফ হাউস থেকে তাদের সাক্ষী সাবুত নিয়ে সাক্ষী সাবুত নিয়ে সেখানে উপস্থাপন করা হয়েছে লিখিত, এবং সাক্ষীকে হাজির করা হয়নি। এবং সেই সাক্ষী যখন একজন সাক্ষী যখন সেই লিখিত যে সাক্ষ্য উপস্থাপন করা হয়েছে তার বিরুদ্ধে বক্তব্য রাখতে আসছিলেন, তাকে সেখান থেকে গেট থেকে তুলে নিয়ে আদালতের প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সুকরঞ্জন বালি আমার যতটুকু মনে পড়ে। তো এই ঘটনাগুলোর মধ্য দিয়ে সেই বিচার ব্যবস্থাটি তখন যেভাবে প্রশ্নবিদ্ধ, গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল সাইদি সাহেবের মামলায়, এছাড়াও সবগুলো মামলাতেই যেভাবে চেয়েছেন প্রসিকিউশন, যেভাবে চেয়েছেন সেভাবে সাজিয়ে গুছিয়ে এনে এক ধরনের জবরদস্তি করে সেখানে
তো এই ধরনের কোনো ট্রায়াল আমরা চাই না। আমরা এখানে সত্যিকার অর্থে এখানে যে ঘটনাগুলো সব রেকর্ডেড, শেখ হাসিনা কোন পর্যায়ে এসে কিভাবে এই আন্দোলন দমনের কথা বলেছেন, হুকুম দিয়েছেন, এবং তার পুলিশ কর্মকর্তারা এবং তার দলের সাধারণ সম্পাদক ছাত্রলীগকে নামিয়েছেন নির্দেশ দিয়ে যে এই আন্দোলনকে দমন করার জন্য। তো এভাবে সে একদম রেকর্ডেড এবং সবার স্মৃতিতে এটা জলজল করছে, খুব কাছের ঘটনা, এটা 40-45 বছর 50 বছর আগের ঘটনা না। সুতরাং এখানে এই বিচার প্রক্রিয়াটা আমি মনে করি অত্যন্ত সুষ্ঠু এবং স্বচ্ছভাবে হবে এবং প্রশ্নাতীতভাবে হবে, এবং এই গণহত্যার দায়ে উপযুক্ত শাস্তি শেখ হাসিনা এবং তার সঙ্গীদের হবে, এটাই আমরা বিশ্বাস করি। আপনার একটা কথায় সূত্র ধরে আমি আসলে যেটা জিজ্ঞেস করার, সেটি আপনি বলেছেন যে এই ফ্যাসিবাদের সহায়ক ভূমিকা রাখার কারণে গণমাধ্যমেরও কোনো ব্যক্তির বা সাংবাদিকদের মধ্যেও কারো এই হত্যা মামলা হয়েছে। গণমাধ্যমের যে ব্যক্তিদের আপনি বলেছেন তার সাথে সেটি তার সহযোগী হওয়ার কারণে বা তাদের সেই কথাগুলো তুলে ধরার কারণে গণমাধ্যমের যতগুলো মামলা হয়েছে, আপনি সব মামলাকে কি মনে করেন যে সেটা প্রুফ করার সুযোগ হয়েছে, অথবা আমরা যতটুকু আমাদের কাছে যতটুকু এসেছে ইতিমধ্যেই যে কিছু কিছু মামলা হয়েছে যে মামলাগুলো হয়েছে ব্যক্তি কেন্দ্রিক বা ব্যক্তির কারো সাথে হয়তো আগে দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বের কারণে এই মামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এবং যে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু প্রজ্ঞাপন একটি নোট জারি দিয়ে বলা হয়েছে যে মামলা মানেই গ্রেফতার নয়, এই ধরনের একটা নির্দেশনা আছে, বাছাই করা এবং স্ক্রুটিনি করা হবে কোন মামলার কি যথার্থতা আছে, প্রমাণ আছে। আমি এই বিষয়ে আমি যেটা বলতে চাই, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছে একটা গ্লানিকর জায়গা এটা। এই যে ফেসিবাদী সরকারটি 16 বছর ধরে আমাদের গাড়ে চেপে, জাতির গাড়ে চেপে বসেছিল, এর 4টা খুঁটি আমার দৃষ্টিতে তাদের এই চেপে বসার ক্ষেত্রে 4টা খুঁটি তারা ব্যবহার করেছে। একটা নাম্বার 1 খুঁটিটা হচ্ছে নির্বাচন কমিশনকে, একটা বসংবদ নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যাচ্ছে তাইভাবে নির্বাচন নামে তামাশা করে একটা নিজেদের ইচ্ছা মতো একটা ফলাফল নিয়েছে। দ্বিতীয় হচ্ছে বিচার ব্যবস্থাকে এমন ভাবে প্রধানত করেছে যে যা চেয়েছে সে ইচ্ছাধীন, যা চাইবে সরকারের সর্বোচ্চ মহল থেকে যা চাইবে তাই সেখান থেকে এসছে। তৃতীয়ত হচ্ছে বিভিন্ন বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, এগুলোকে দলীয়করণের এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে দিয়ে নিষ্ঠুরভাবে দমন করে এটাই সরকার মনে করেছে তার ক্ষমতায় টিকে থাকার অন্যতম একটি অবলম্বন। চতুর্থ যে খুঁটিটি সেটি হচ্ছে গণমাধ্যম। এই যে বসংবদ গণমাধ্যম, দাসত্বের যে বৈশিষ্ট্যপূর্ণ যে গণমাধ্যম, এই গণমাধ্যমের দুই একটি ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে কিভাবে সেখানে এক ধরনের উচ্ছিষ্ট ভোগের প্রতিযোগিতা, একজনের যে দালালি, নিকৃষ্ট মানের দালালি। আমরা যেটা দেখেছি প্রধানমন্ত্রীর কে যে কোনো একজন সাংবাদিকের মেইন জায়গাটি হচ্ছে যে ক্ষমতাকে প্রশ্ন করবে, চ্যালেঞ্জ করবে, এটা হচ্ছে সাংবাদিকের দায়িত্ব, সেখান থেকে জবাবদিহিতার আওতায় আনবে। কিন্তু আমরা দেখেছি সেখানে একটা প্রশ্ন করতে গিয়ে 2 মিনিট ধরে যে আপনি বিশ্ব নেত্রী হয়ে গেছেন, আপনি এখন হয়ে গেছেন, আপনাকে তো আমরা হারিয়ে ফেলছি, এই জাতীয় স্তুতির মাধ্যমে একটা প্রশ্ন শেষে যেটা করে সেটা আসলে কোনো প্রশ্ন না, এটার মধ্যেই উত্তরের চাইতেও বেশি কিছু। এবং শেষ আমি এখানে আপনাকে একটু প্রশ্ন করতেই চাই, সেটি হচ্ছে যে আপনি বিএফইউজ এর প্রেসিডেন্ট ছিলেন, এর আগে ডিউজের আপনি ডিউজের সাথেও ছিলেন। আপনার বিএফইউজ তে কতজন মেম্বার আছে? আপনার ডিএফইউজ এবং ডিউজের দুইটা ভাগ। হ্যাঁ, আমরা দুইটা অংশ আছে, একটা দুই মতাদর্শের, দুই মতের মিলে আমাদের যে অংশ, এখানে আমাদের সর্বশেষ ছিল ঢাকায় 2300 এবং ঢাকার বাইরে সহ টোটাল আমাদের 4000-এর কাছাকাছি আমাদের সদস্য। অন্য অংশ যেটা তাদের আরো 1000 খানিক বেশি ছিল, তাদের যেহেতু মনে করি যে 10,000, প্রায় 10,000 সাংবাদিক সংগঠনের মেম্বার। এই 10,000 সাংবাদিকের মধ্যে আপনি যাদের কথা বলছেন যে প্রধানমন্ত্রীর এই যে প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে দালালি করত এবং তাকে তৈলমর্দন আপনাদের পরিভাষায় যেটা করত, এই সংখ্যাটা কয়জন? এই সংখ্যাটা খুবই কম, এবং আমরা দেখছি কিন্তু এই যে যারা অভিযুক্ত হচ্ছে তাদের সংখ্যাও খুব কম। তাহলে বারবার আপনারা সাংবাদিক নেতা হয়ে যখন সাংবাদিকদের দিকে গণভাবে বলেন যে সাংবাদিকরা দালালি করত, এই যে এরা কি প্রতিনিধিত্ব করতে সাংবাদিক সমাজের? আপনাদের আমি কিন্তু কতিপয় বলেছি, আমি সবাইকে বলি নাই, আমি কতিপয় সাংবাদিক যিনি প্রধানমন্ত্রীর এই সংবাদ সম্মেলন, শুধু সেখানে না, আমরা কি দেখতাম প্রধানমন্ত্রীর জন্মদিন আমরা দেখেছি সংবাদপত্রে আলাদাভাবে কভার
হ্যাঁ করেছে, এবং সেটা আলাদাভাবে একদম পুরো পত্রিকাটাকে মুড়িয়ে দিয়েছে। এবং পত্রিকার যত পাতা উল্টাতাম প্রত্যেক পাতায় পাতায় দেখতাম যে বিভিন্ন সরকারি অর্থের শ্রাদ্ধ করে সেখানে বিজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর বাবার যদি মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকীতে কি হয়েছে, এমনকি সেটা আস্তে 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 প্রসারিত হয়ে গিয়ে তার ভাই কবে জন্ম নিয়েছিলেন, যাদের তেমন কোনো, তার মা কি করে, যাদের সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি এবং রাষ্ট্রে তেমন কোনো অবদানই ছিল না, কিন্তু তাদেরকেও এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই স্তুতির জায়গাটাতে কিছুটা বাধ্য করে, অনেককে বাধ্য করা হয়েছে, কিন্তু বাধ্য করার চাইতেও আমরা অনেক গণমাধ্যমকে দেখেছি অতি উৎসাহী হয়ে এগুলো করে। কেন করেছে তারা? এই গুটিকত গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা তারা নিজস্ব বিত্ত বৈভবের পেছনে ছোড়ার জন্য তারা প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর পর্বে বা সংবাদ সম্মেলনে গিয়ে স্তুতি করতেন, পরের দিনই হয়তো 2000 কোটি টাকার কোন প্রজেক্টে তদবির করে সেখানে একটা কমিশন নিয়ে অর্থবিত্ত একজন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি গত 15 বছরে একটি কাজ হয়েছে যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে অন্তত পক্ষে 500 জন সাংবাদিক, ওই মতের 500 জন সাংবাদিক 10 কোটি টাকা থেকে 500 কোটি টাকা পর্যন্ত, 1000 কোটি টাকা পর্যন্ত মালিক হয়েছে। 10,000-এর মধ্যে, হ্যাঁ হ্যাঁ 10,000-এর মধ্যে 500 জন। রাইট। ঢাকাতে এই যে টেলিভিশন প্রায় 40টা পত্রিকায়, তাদের মধ্যে আপনার জানা থাকার কথা যে তাদের মধ্যে অনেক সাংবাদিক আছে যাদের সৎভাবে জীবনযাপন করে। নিশ্চয়ই আছে, না আমরা সাংবাদিকতা টিকে থাকতো না। আমরা সেই আলোচনায় এখনো যেটুকু টিকে আছে ওই সৎ সাংবাদিক, ওই বলিষ্ঠ সাহসী সাংবাদিকের কারণেই টিকে আছে। এত চাপের মধ্যেও নতি স্বীকার না করে প্রত্যেকদিন ফোন এসেছে, ধমক এসেছে, অমুককে আনা যাবে, অমুককে আনা যাবে না, স্কলে এটা কি দিয়েছেন সংশোধন করেন, চন্দ্রবিন্দু কেন লাগিয়েছেন অমুকের নামে, অবশ্যই সাংবাদিকতা যদি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যদি একেবারে নিঃশেষ হয়ে যেত তাহলে আর গণমাধ্যম বলে কোনো কিছু তো অবশ্যই ছিল। সেই কারণে আমরা এই আলোচনায় যাব, তবে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, নিচ্ছি একটা বিরতি। বিরতির পরে আব্দুল্লাহ এবং সাথে থাকবেন জোনায়েদ সাকি। আপনাদের সেই আমন্ত্রণ জানিয়ে বিরতিতে যাচ্ছি। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন আমরা কথা বলছি আলোচনার বিষয় সংস্কার কতদূর। বিরতির আগে ছিলাম সাংবাদিক নেতা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল্লাহর কাছে। ইতিমধ্যেই আমাদের সাথে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক। আপনাকে স্বাগত জানাচ্ছি সাকি ভাই। আমরা আপনার কাছেই ফিরছি এবং প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম এবং পরে আপনার দল গণসংহতি আন্দোলনের নিবন্ধনের জটিলতা কেটে যাচ্ছে। তো সেই কেটে যাচ্ছে, একই সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনও করলেন, আবার আপনাদের নিবন্ধন ফিরে পাওয়ার আন্দোলনও। তো এই সময়ের আসলে অভিজ্ঞতা, আজকে এই সংবাদটা জানার পরে আপনার অভিজ্ঞতা আসলে জানতে চাই এই ব্যাপারে। ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। না, এটা একটা আনন্দের বিষয় তো বটেই, কিন্তু একই সাথে বলবো যে গত 6.5 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, তারা যে কত বহু ব্যাপৃত সর্বব্যাপী একটা তাদের আধিপত্য, দখল, নিয়ন্ত্রণ এবং নিবর্তন, অত্যাচার, সেগুলো যে জারি ছিল, সেটার একটা উদাহরণ হচ্ছে যে আমাদের মতো তুলনামূলক নবীন একটা রাজনৈতিক দল যারা একেবারেই ধাপে ধাপে সংগ্রাম করে আমরা রাজনৈতিক অঙ্গনে নিজেদের কিছুটা জায়গা করে নেওয়ার চেষ্টা করছি। আমরা জনগণের পক্ষে একটা দল সংগঠিত করার চেষ্টা করছি, গণতান্ত্রিক একটা দল সংগঠিত করার চেষ্টা করছি। সেইটাকেও কিভাবে গলা টিপে ধরা যায়, বাধা দেওয়া যায়, সেটার চেষ্টা তারা করেছে। আমরা 2017 সালের 30শে ডিসেম্বর নির্বাচন কমিশন শেষ দিন ছিল, ওই দিনই যে নিবন্ধনের জন্য আবেদন করা। তো সবাই সাধারণত শেষের দিকেই দেয়, আমরা একদিন আগে দিয়েছি অবশ্য। তো 30শে ডিসেম্বর আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। দুটো বিষয়ে তারা গঠনতন্ত্রে আমাদের সংযোজনের কথা বলেছিল, যে এগুলো উল্লেখ থাকতে হবে, যেমন অঙ্গ সংগঠন থাকতে পারবে না ইত্যাদি ইত্যাদি। তা আমরা দুঃখিত, আমাদের দলের বর্ধিত সভা ডেকে আমাদের গঠনতন্ত্র পরিবর্তনের যে বিধি সেটা অনুসরণ করে আমরা গঠনতন্ত্র বদল করি
সেটা আমরা জমা দিয়েছি। কিন্তু দেখা গেল নির্বাচন তো ডিসেম্বরে হয়েছে 18 সালের, তার বোধহয় 2 মাস কি 3 মাস আগে হঠাৎ করে আমরা চিঠি পেলাম, অন্যরাও হয়তো পেয়েছে, যে আমাদেরকে নিবন্ধন দেয়া হলো না। কিন্তু কেন দেওয়া হলো না সে বিষয়ে কোনো কারণ নেই, অথচ আমরা সমস্ত শর্তগুলোই পূরণ করা ছিল। আমরা একটা সক্রিয় রাজনৈতিক দল এবং তাদের যে সমস্ত জেলা উপজেলায় কমিটি অফিস ইত্যাদি সবগুলো জায়গাতে আমাদের কাজ ছিল। তো সেই সময়ে যেহেতু একটা রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, তখন আমরা এই বিষয়ে আর করণীয় ঠিক করিনি। নির্বাচনের পরপরই ফেব্রুয়ারিতে আমরা আদালতে গিয়েছি। আদালতে যাওয়ার পরে 11ই এপ্রিল আমরা হাইকোর্টের বেঞ্চ আমাদের পক্ষে রায় দেয় যে আমাদের দলকে নিবন্ধন দিতে হবে এবং নির্দেশ দেওয়া হয় যে লিখিত রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মাথায় আমাদেরকে নিবন্ধন দিতে হবে, সর্বোচ্চ 30 দিন। সেটা 30শে জুনের মধ্যে দেওয়ার কথা। আপনার রায়ে কিন্তু উল্লেখ করা আছে যে মানে এটা অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই আমাদেরকে নিবন্ধনটা দেওয়া হয়নি। তার মানে রাজনৈতিকভাবে যে এটা একটা অত্যাচারের বিষয়, সেটা এমনকি আদালতের রায়ের মধ্যে আছে। জি। কিন্তু আমরা দেখলাম তারপরে দীর্ঘ সময়, মানে মাস যায় বছর যায়, নির্বাচন কমিশন আর এখানে রায় বাস্তবায়ন করে না। এমনকি নির্বাচন কমিশন বদল হয়ে গেল। জি। তারপর নতুন কমিশনও এটা যখন করে না, তখন আমরা আবার সুপ্রিম কোর্টে আপিলেট ডিভিশনের বেঞ্চে যে চেম্বার আদালতে আমরা যাই যে রায় বাস্তবায়ন করা হচ্ছে না। তো এইটা যখন চিঠি দেওয়া হয়েছে, আমরা দেখলাম হঠাৎ করে নির্বাচন কমিশনের আইনজীবী আর আপিল নিয়ে হাজির হয়ে গেল এবং তারা আমাদের হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ চেয়ে বাতিল চেয়ে একটা আপিল করলেন। তো সেই আপিল চেম্বার জজ অবশ্য মানে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন এবং সেই শুনানিও আর এই পুরো সময় ধরে আর আমরা দেখলাম না। 7ই জানুয়ারি পার হয়ে গেল। জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমরা আপিলের শুনানি তারিখের জন্য যখন অ্যাপ্লাই করছি, ইতিমধ্যে আমরা দেখলাম যে অনেকগুলো রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশন নিবন্ধন পাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের স্ট্যাটাস কি জানতে চাইলাম। আমরা দেখলাম যে আজকে এসে তারা আপিল যেটা করছিলেন সেই আপিলটা তুলে নিয়েছে। আপিল আর তারা চালিয়ে যাবেন না। তো সেই ক্ষেত্রে হাইকোর্টের রায় বাস্তবায়নের এখন কোনো বাধা নেই। সেই হিসেবে আজকে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছে যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই, কিংবা কোনো কারো যদি কোনো আপত্তি থাকে সেটা তাদের রুল অনুযায়ী বিজ্ঞাপন দিতে হয়। তো সেইটা 15 তারিখের মধ্যে এ বিষয়ে কারো আপত্তি থাকলে তারা জানাবে, তারপরে তারা আমাদের নিবন্ধন। আমরা তো আশাবাদী যে আমরা তো আব্দুল্লাহ ভাই নিশ্চয়ই আশাবাদী যে গণসংহতি আন্দোলনের সেই নিবন্ধন নিয়ে বাংলাদেশের জনগণের সাথে আসবে। এটিও নিঃসন্দেহে সংস্কারের একটা ইতিবাচক দিক। আমরা কিন্তু এই একটা জায়গায় একটু আমাকে অবশ্যই বলা দরকার যে এই যে রাজনৈতিক দল নিবন্ধনের আইন এবং যে পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স অধীনে যে এইগুলো করা হয়েছে, এর মধ্যে কিন্তু অনেক অগণতান্ত্রিক উপাদান আছে। এগুলো নিয়ে আমরা আগে কথা বলেছিলাম যে এই যে আইনটার অধীনে রাজনৈতিক দল পরিচালিত হয়, যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করার আইন তৈরি করা হয়েছে, আপনি 1% ভোট লাগবে আপনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হতে। এটা তো খুবই বিপজ্জনক একটা জায়গা। আমাকে আগে থেকেই লোকজন বলে দিবে যে আমি আপনাকে ভোট দিলাম এবং সেটা তার গোপনীয় যেটা অধিকার সেটা আগের পক্ষেই তাকে লঙ্ঘন হচ্ছে। তো এইটা তো আর বাংলাদেশের প্রেক্ষাপটে যখন জেনে যাবে যে সে একটা দল সাপোর্ট করে, অন্য দল তার উপর একজন ব্যক্তিকে সাপোর্ট করছে, এই শর্তগুলো কিন্তু এসছে 111 এর মতো একটা সরকারের সময় উর্বর মস্তিষ্ক থেকে এসছে। তো এইগুলো ধরেন শর্ত আছে অনেকগুলো। কিংবা আপনি আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি একবার একটা মানে একটা আসনে জয়লাভ করেন তাহলে আপনি নিবন্ধন পাবেন। একটা নতুন রাজনৈতিক দল কিভাবে একটা আসনে জয়লাভ করবে? সে নিবন্ধিত না, সে দল হিসেবে নির্বাচনে অংশই নিতে পারছে না। এইগুলো অসঙ্গতি ভয়ানক ইয়ার জায়গা থেকে আছে। প্লাস এই একটা নতুন রাজনৈতিক দলকে এতগুলো জেলা, এতগুলো উপজেলা, 200 সদস্য লিখিতভাবে দিতে হবে, তাদের সমস্ত নাম ঠিকানা, মানে এই যে তথ্যের ক্ষেত্রে যে গোপনীয়তা অথবা মানুষের ব্যক্তিগত যে অধিকারগুলো, সেগুলো অনেকগুলো জায়গাতে লঙ্ঘিত হয়। একটা নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিকশিত হতে চাইবে
এবং সেই বিকাশের জন্য তাকে সহায়তা করা বরং দরকার। ফলে আমরা মনে করি যে নির্বাচন কমিশনে নিবন্ধন প্রক্রিয়া অত্যন্ত সহজ হওয়া দরকার এবং তার অবস্থাটা এরকম হওয়া দরকার যে আপনি নতুন দল গঠন করেছেন, আপনি একটা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। এর বরং একটা ধাপ করা যেতে পারে যে আপনাকে একটা জাতীয় ভিত্তিক পার্টি হিসেবে যদি আপনি নিজেকে উন্নীত করতে চান, তাহলে আপনাকে এত নির্দিষ্ট সংখ্যক এত শতাংশ ভোট পেতে হবে। সেইটার ভিত্তিতে করলে আপনি হয়তো বিশেষ কতগুলো জায়গা সেটা তৈরি করা যেতে পারে। কিন্তু নিবন্ধনের প্রথম ধাপে যদি আপনি একবারে আটকে দেন, তাহলে আসলে এটা বরং রাজনৈতিক দলকে বিকাশের ক্ষেত্রে মনে হচ্ছে যে আগেই বাধা দেওয়া হচ্ছে। আমরা নিঃসন্দেহে আব্দুল্লাহ ভাই জনায়েত সাকিকে একটা বিষয়ে সাধুবাদ দিতে হয়, সেটি হচ্ছে কেউ কখনো নিজের সমস্যা যদি উতরে যায় তাহলে অন্যদের বেলায় সেটা কি হলো সেটি তার বিবেচ্য থাকে না, যে ঠিক আছে আরো কঠিন হোক। সেক্ষেত্রে জনায়েত সাকি নিঃসন্দেহে আমরা ধন্যবাদ দিব যে সে নিজে উতরে গিয়েও অন্যরা যাতে জটিলতায় না পড়েন সেই উদারতা আপনারা দেখাচ্ছেন, এই জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য। না, এটা একটা উদারতার চাইতে আমি বলবো যে এটাই ডেমোক্রেটিক একটা মানে ইয়ের জায়গা। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থা চাই, তো সে গণতন্ত্র আমার জন্য আর বাকিদের জন্য অন্যতন্ত্র, এটা তো হতে পারে না। গণতন্ত্র মানেই তো হচ্ছে যে সকলের জন্য একটা অধিকারের যে সমতা, সেই জায়গাটা। সাকিব ভাই, সেই প্রশ্ন ধরেই আমাদের আজকের দেখেছেন সংস্কার কতদূর, এই সংস্কার নিয়ে কথা হচ্ছে শুরু থেকেই। এর আগে আপনারা রাষ্ট্র সংস্কারে অনেক 31 দফা দিয়েছিলেন বিএনপির সাথে যুগপৎ। এরপরে হচ্ছে 8 তারিখ নতুন এই অন্তর্বর্তী সরকার আসার পরও সংস্কার শব্দটা অনেক বেশি আসছে। সবকিছু মিলে আজকে এলডিপির অলি আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, উনি সংবাদ সম্মেলনে বলেছেন যে সংস্কার অনেক ধীর গতিতে হচ্ছে, অনেকগুলো নিয়োগ ইতিমধ্যে হয়েছে যা বিতর্কের তৈরি হয়েছে এবং এই সংস্কারের বাস্তবায়নের গতি হতাশাজনক। সেই সঠিকভাবে সংস্কার না গেলে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেক্ষিত হবে, এরকমও কথা শুনতে পাচ্ছি। সব মিলে আপনার পর্যবেক্ষণ কি, আসলে কতটুকু সংস্কার আগালো? দেখুন, একটা বিষয় হচ্ছে যে মানে সংস্কার ব্যাপারটা একটা মৌলিক চিন্তার অধীনে ঘটছে। যে আমাদের দেশে যে রাজনৈতিক একটা সেটেলমেন্ট তো চলে, একটা বন্দোবস্তে চলে রাজনীতি, সংবিধান একটা বন্দোবস্তের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এর বাইরেও পুরো আইন বিধি সবকিছু মিলিয়ে এবং একটা রাজনৈতিক সংস্কৃতি, তার মধ্যে যে রীতিনীতি তৈরি হয়, সবকিছু মিলিয়ে কিন্তু একটা বন্দোবস্ত। তো এখন যে রাজনৈতিক বন্দোবস্তে আমরা এই গত 5ই আগস্টের আগ পর্যন্ত এসে মানে দাঁড়ালাম, সেটা কি একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী একটা সর্বগ্রাসী একটা ব্যবস্থা, সাংবিধানিক স্বৈরতন্ত্রের উপর ভর করে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী মাফিয়া একটা ব্যবস্থা। এই ব্যবস্থাটা, এই বন্দোবস্ত দিয়ে আর চলবে না। এই বন্দোবস্তে পুরো রাষ্ট্রটাকে জনগণের বিরুদ্ধে লাগানো হচ্ছে, আমাদের সন্তানদেরকে গুলি করে মারার জন্য ব্যবহার করা হচ্ছে এবং সেইটা কত ভয়ঙ্করভাবে ব্যবহার করা হলো সেটা আমরা গত এই অভ্যুত্থানে দেখেছি। হাজারের উপরে তরুণ প্রাণ, তাদেরকে জীবন দিতে হয়েছে। আমরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আজকে আমাদের গণতন্ত্রের যাত্রা, স্বাধীনতা ইত্যাদি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। কাজেই ওইটা আমাদের মনে রাখা দরকার যে অনেক ত্যাগের বিনিময়ে অর্জনটা। এখন সেখানে নতুন একটা বন্দোবস্ত দরকার। সেই বন্দোবস্তটা কি? আবশ্যিকভাবে সেটা একটা গণতান্ত্রিক বন্দোবস্ত। আমরা ফ্যাসিজম চাই না বলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছি, বন্দোবস্ত চেয়েছি। এখন এই গণতান্ত্রিক বন্দোবস্তের অধীনে সংবিধান লাগবে, গণতান্ত্রিক সংবিধান লাগবে, অনেকগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আইন বিধি এগুলোর পরিবর্তন লাগবে এবং এইগুলোকে সাধারণভাবে একটা সংস্কার প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে যে পরিবর্তনগুলো করা হবে। ফলে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তে এবং একটা গণতান্ত্রিক সংবিধানের অধীনে আমাদেরকে এই সংস্কারগুলো চালাতে হবে। সংবিধানের মধ্যে কিন্তু বড় আকারের একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার, কারণ বিদ্যমান সংবিধানের ক্ষমতা কাঠামো পুরোপুরি স্বৈরতান্ত্রিক, এটা দিয়ে কাজ হবে না। সেই কাজটা আলোচনা করার অর্থ হচ্ছে যে কিভাবে এটা হবে। এই আলোচনাটা আমাদের বক্তব্য হচ্ছে শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার মধ্যে দিয়ে এই কিভাবে আমরা একটা গণতান্ত্রিক সংবিধানে পৌঁছাবো, একটা গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরিত হতে পারবো, সেইটা তৈরি হবে, তার রোডম্যাপ তৈরি হবে, সময়সীমা তৈরি হবে এবং অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে এটাকে ফ্যাসিলিটেট করা। আমরা মনে করি এই জিনিসটাকে সম্পন্ন করতে সহায়তা করা, তার পরিবেশ সৃষ্টি করা। এই জায়গা থেকে আমরা বারবার আমাদের কথাগুলো বলে যাচ্ছি। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুতই আলাপ আলোচনা শুরু করবেন,
কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে এমন একটা পরিবেশে ক্ষমতায় মানে নিতে হয়েছে, কিংবা দায়িত্বভার নিতে হয়েছে, ক্ষমতা না বলি যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে, যখন রাষ্ট্র একটা সরকার মানে পদত্যাগ করে দেশত্যাগ করেছে, এবং আমরা এই রাষ্ট্রটাকে যেভাবে তারা পকেটে ঢুকিয়ে ফেলেছিল, তাদের প্রতিটি প্রতিষ্ঠানের মধ্যে একটা ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সবগুলো প্রতিষ্ঠান মানে সেনাবাহিনী একটা মানুষের ইয়ের জায়গাতে, আস্থার জায়গায় এসেছিল। বাকি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা দেখব যে বেশ একটা অনাস্থার তীব্র জায়গা, বিশেষত ধরুন আপনি যদি পুলিশের ক্ষেত্রে দেখেন, মানুষের সাথে একটা ভীষণ রকম দূরত্ব এবং অনাস্থার জায়গা এসছে। ফলে এই জায়গাগুলোতে প্রতিষ্ঠানগুলোর ইমিডিয়েট সংস্কারের ব্যাপার আছে, মানে তাকে পুনর্গঠন করা, তার লোকগুলোকে মানে যে নানাভাবে পুনঃসজ্জিত করা, এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। এবং এই কাজে এটা ঠিক যে এই অভিযোগটা উঠছে যে সাবেক ফ্যাসিস্ট সরকারের যে দোসররা তারা অনেকেই বহাল তবিয়তে আছেন, এবং এমনভাবে আছেন যেটা গুরুত্বপূর্ণ মানে জায়গাগুলোতে, যেখানে পুরো রাষ্ট্র কাজের ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে নাকি আসলে এটা ডিসফাংশনাল হয়ে পড়ছে, সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বিশেষ মনোযোগের সাথে বর্তমান মানে অন্তর্বর্তী সরকারকে দেখতে হবে, কারণ তারা এমন একটা কত দ্রুত রাষ্ট্র ব্যবস্থাকে ক্রিয়াশীল করতে পারছেন, স্থিতিশীল করতে পারছেন। এই যে ধরুন নানা ধরনের সমস্যা হচ্ছে, আমরা দেখলাম কিভাবে বিভিন্ন রকম মানে একটা অন্তর্ঘাত তৈরির চেষ্টা, সেটা মন্দিরে হামলা বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা বলেন, এখন মাজারে হামলা হচ্ছে, শিল্প কলকারখানায় একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে, বাড়ি বাড়ি লুটপাট হচ্ছে। কাজে এই সব কিছু থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে দ্রুত মানে আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠানগুলোকে এফেক্টিভ করতে হবে, এবং মানুষের জানমালের নিরাপত্তা সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সবচেয়ে বড় হচ্ছে বিচার সহ যে প্রক্রিয়াটা শুরু করতে হবে, এটা তাদের কাজ। এই ক্ষেত্রে তারা আসলেই আরো বেশি মনোযোগী হয়ে পুরো এই আশু সংস্কার এবং দীর্ঘমেয়াদী সংস্কার এই উদ্যোগে, এবং পলিটিক্যাল পার্টিকে আস্থায় নিয়ে, ছাত্র সমাজকে সাথে নিয়ে এই প্রক্রিয়াটাকে এগিয়ে যাওয়ার কাজ। জি আমরা আপনার কাছে ফিরবো এবং আলোচনায় আব্দুল্লাহ ভাই এই আলোচনার সূত্র ধরে আপনার কাছেও আসতে চাই, কতটুকু সংস্কারের আগালো এই বিষয়টি একটু জানতে চাই। এবং দেখেছেন আজকে 34 জেলায় নতুন ডিসি নিয়োগ হয়েছে। এই ডিসি নিয়োগ নিয়ে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে জনপ্রশাসন কিংবা মন্ত্রণালয়ের মধ্যে একটু অনেকে নিয়োগ এই পায়নি, সেটা নিয়ে একটু হইচই হওয়ারও একটু তথ্য রয়েছে। বিষয়টা কিভাবে দেখছেন? সংস্কার নিয়ে সাকিব ভাই যে কথা বলেছেন, তিনি পরে যোগ দিয়েছেন, আমি তাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং একই সঙ্গে তার দল নিবন্ধিত হতে যাচ্ছে এটা জেনে একজন গণতন্ত্রমনা মানুষ হিসেবে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হিসেবে আমরা প্রত্যাশা করব খুব সহসা তার দল পরিপূর্ণ নিবন্ধিত হয়ে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ আছে, এটা আরও নির্বাচনী রাজনীতির জন্য উপযুক্ত হয়ে উঠবে। সংস্কারের বিষয়গুলো যে কথাটি এসছে এখানে রিপিট না করে আমি বলতে চাই যে সরকারের আজকে কতদিন হলো এই সরকার কাজ করা শুরু করার পরে আমরা যদি দেখি 8 তারিখ সরকার গঠন হলেও মূলত কাজ শুরু করেছে 11 তারিখ থেকে, তারা অফিসিয়ালি কাজ শুরু করেছে রোববার থেকে। তো সেই হিসেবে আমরা 11 থেকে যদি আজকের দিন পর্যন্ত আমরা ধরি, প্রকৃতপক্ষে 1 মাস কিন্তু কেবলই হলো আর কি। তো এই 1 মাসের মধ্যে তাদেরকে যেসব যে পতিত সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে অস্থিরতা তৈরি করে এই সরকারকে প্রতি বিপ্লবের একটা অপচেষ্টা করে, নানানভাবে বিচারাঙ্গনে কু করার চেষ্টা করে, আনসার বিদ্রোহের চেষ্টা করে, এই জাতীয় ঘটনাগুলো কিন্তু এই সরকারকে একটা মানে বসার জন্যই যে একটা স্থিতাবস্থায় যাবে সেই সুযোগই কিন্তু এখনো হয়ে ওঠেনি। এই 1 মাসের মধ্যে আমি মনে করি যেসব পদক্ষেপ এর মধ্যে নেওয়া হয়েছে, অসন্তোষ প্রকাশের জায়গাটা আমি অন্তত পক্ষে আমি মনে করছি না যে তারা এই সময়ে আমরা অসন্তুষ্ট হব এমন ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আশাবাদী যে এর মধ্যে যে পদক্ষেপগুলো নিয়েছে, এবং তারা ডক্টর ইউনূস সাহেব কিন্তু একটি কথা বলেছেন এক প্রশ্নের উত্তরে, তিনি বলেছেন যে
আমরা কতদিন থাকবো এটা কিন্তু জনগণ নির্ধারণ করবে। আমরা জনগণের, ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আমরা এখানে এসেছি। হ্যাঁ, তারা যে কয়দিন থাকবে আমরা তার একদিনও বেশি থাকবো না। তার এই যে সদিচ্ছাটা, এই সদিচ্ছাই প্রমাণ করে যে তারা ইচ্ছাকৃতভাবে প্রলম্বিত করবেন ক্ষমতাটা। এটা এখনই সে ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে তোলার সময় হয়নি। এটি কিন্তু তোলেনি আব্দুল্লাহ ভাই, সবাই সময় দিতে চাচ্ছে। কিন্তু আপনি সংস্কারের ব্যাপারে যে কথাটি বলেছেন, আজকে ডিসি পোস্টিং ক্ষেত্রে অসন্তোষ, এটা গতকালও কিছু জেলা প্রশাসক পোস্টিং দেওয়া হয়েছে, সেটা নিয়ে গতকালও কিন্তু অসন্তোষ হয়েছিল, আজকে আরো কিছু জেলায় দিয়েছে। এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এখানে যারা এই কাজগুলো করছেন তাদের মধ্যে একটু সমস্যা আছে। বিশেষত আমি যদি বলতে চাই, এই প্রশাসন যিনি দেখছেন, একজন উপদেষ্টা দেখছেন যিনি প্রধান উপদেষ্টার কাছাকাছি কাজ করেন, তাকে সহায়তা করার জন্য তিনি কিন্তু 111-এর সময় তিনি মানে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সেই সরকারেরও ঘনিষ্ঠ ছিলেন। তো তাকে আমার মনে হয় আরেকটু এক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেহেতু তার অতীত পরিচয় নিয়ে কিছুটা হলেও অস্বস্তি আছে অনেকের মধ্যে। যদিও এরই মধ্যে তিনি নানান কলাম লিখে টক শোতে গিয়ে নিজেকে একটি পর্যায়ে এনেছেন, কিন্তু তার হাত দিয়ে এই পোস্টিংগুলো হচ্ছে বলে জনগণ বা সাধারণভাবে জানা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে একটা অস্থিরতার জায়গা তৈরি করার ক্ষেত্রে, যেমন সিলেটের যে জেলা প্রশাসককে দেয়া হয়েছিল, গতকাল তাকে দেয়া হয়েছে এবং আজকে তাকে প্রত্যাহার করা হয়েছে। এই প্রত্যাহার কেন করা হয়েছে? ওই জেলা প্রশাসক ফেনীতে নুসরাত, বহুল আলোচিত নুসরাত হত্যা মামলাকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা করেছিলেন তিনি তখনকার ওখানে এডিসি থাকাকালে, এবং তার ট্র্যাক রেকর্ড কিন্তু খুব খারাপ। এছাড়াও আরো বেশ কয়েকটি সুনির্দিষ্টভাবে, এখানে সময় নাই অতভাবে, সুনির্দিষ্টভাবে যদি বলা যায় যে বর্তমান যে পতিত সরকার, তাদের সময়ে সুবিধাভোগী অনেককেই বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ডিসি হিসাবে পোস্টিং দেওয়া হয়েছে, এবং এর বিরুদ্ধে যারা বঞ্চিত হয়েছে, যাদেরকে আগে প্রমোশন দেওয়া হয় নাই, তারা জয়েন্ট সেক্রেটারি হিসেবে, ডিএস হিসেবে প্রমোশন পেয়েছিলেন, সিনিয়র সহকারী সচিব থেকে ডিএস হিসেবে প্রমোশন পেয়েছেন, তারা স্বভাবতই প্রত্যাশা করেছিলেন যে 15 বছরের বঞ্চনার তাদের অবসান ঘটবে। এই ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তারা এই হতাশায় ভুগছেন এবং তারা বিক্ষুব্ধ হয়ে সেখানে এই সব বিক্ষোভ যে যৌক্তিক আমি সেটাও বলবো না, আবার এখানে যৌক্তিকতার জায়গাও যে অনেকগুলো আছে, একজন সংবাদকর্মী হিসেবে আমি অন্তত জানি যে অনেকগুলো ক্ষেত্রে এটার যৌক্তিকতা আছে। আমরা এই আলোচনা শুনবো, তবে আরেকটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক যাচ্ছি আরেকটা বিরতিতে, সঙ্গেই থাকুন আমাদের। আবার স্বাগত জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আমরা বিরতির আগে ছিলাম সাংবাদিক নেতা বিএফিজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ কাছে। আমরা ফিরছি জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি যেমনটা বললেন যে বিভিন্ন মাজারে আমরা হামলার চিত্র দেখেছি, গার্মেন্টস সেক্টরের অস্থিরতা দেখেছি। তো এই সময়ে এই বিষয়গুলোকে আসলে কিভাবে দেখছেন এবং কি করা উচিত যারা সংশ্লিষ্ট আছেন? আমি পরিষ্কারভাবে মনে করি যে যখন একটা ঘটনা ঘটে তার কিছু ভেতরের কারণ থাকে, কিছু বহিস্থ চাপ থাকে। ভেতরের কারণ কিছু কিছু জায়গায় তো আছেই, যেমন ধরুন গার্মেন্টস সেক্টরেই বলি, আমি অন্যান্য জায়গাতে বলি, কিছুটা দাবি দেওয়া আছে, ক্ষোভ বিক্ষোভ আছে। আজকেও আমি একটা সমাবেশে ছিলাম, সেটা হচ্ছে সরকারি কর্মচারীদের, দ্বিতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, 11 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত, তাদের ওই যে দাবি দেওয়া আছে। দাবি দেওয়া তো আছেই, বিভিন্ন পক্ষের দাবি দেওয়া, তাদের তোলারও ব্যাপার আছে। কিন্তু এই দাবি দেওয়াগুলোকে কেন্দ্র করে আবার অনেকে, যাকে বলে যে নানানভাবে খেলার চেষ্টা করছে। বিশেষত আমরা দেখেছি কয়েকটি ক্ষেত্রে, এবং এখন গার্মেন্টস সেক্টরেও এটা দেখা যাচ্ছে যে আন্দোলন, শ্রমিকদের মধ্যে কিছুটা বিক্ষোভ আছে, সেটাকে কাজে লাগিয়ে অনেকগুলো পক্ষ এবং পতিত স্বৈরাচারী শক্তির নানান ধরনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা এখানে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এখন যদি মানে আপনার একটা অস্থিরতাকে কিছুটা স্থায়ী করা যায়, বেশ কিছুদিন ধরে এরকম অবস্থা চলে, সেটা নানাভাবেই সরকারের কি বলে যে কার্যকারিতাকে, তাদের দেশ পরিচালনার
বিষয় নিয়ে তাদেরকে নানাভাবে প্রশ্নের মুখে ফেলতে পারে। সেইটার একটা চেষ্টা ওই ষড়যন্ত্রেরই অংশ, যে ষড়যন্ত্র ছাত্র জনতার এই অভ্যুত্থানের ক্ষমতাকে ধ্বংস করতে চায়। তো আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের মানে জনগণ যে আকাঙ্ক্ষা নিয়ে এসছে, এবং আমরা যেটা দেখেছি সেনাবাহিনী এই জনগণের আকাঙ্ক্ষার সাথেই শেষ পর্যন্ত তারা একসাথে হেঁটেছেন, যে এবং সেই জায়গা থেকে বাংলাদেশে অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ভেতরেও, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, সামাজিক প্রতিষ্ঠান বলেন, তাদের মধ্যেও একটা এই জনগণের এই তারাও তো জনগণের অংশ, তারাও এর মধ্যে হয় সমর্থন করেছেন, না কেউ কেউ রাস্তায় নেমে গেছেন। তো এই যে একটা বিরাট গণমানুষের উত্থান ঘটেছে, এইটাকে আমাদের রক্ষা করতে হবে। এবং সেই রক্ষা করার জায়গা থেকেই যারা এই আমাদের একটা মানে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চাইবে, তাদেরকে তো এখন মানে তারা তো জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ফলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, তাদের সব রকম অপচেষ্টাকে নস্যাৎ করে দিতে হবে। এবং সেই কারণে একদিকে যেমন বিচার প্রক্রিয়াটা খুব জরুরি স্বচ্ছতার সাথে, অন্যদিকে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে এফেক্টিভ করে তোলা, ভিতরে যারা ডিসফাংশনালিটি, অকার্যকারিতা তৈরি করতে চায়, সাবোটাজ করতে চায়, অন্তর্ঘাত তৈরি করতে চায়, তাদেরকে চিহ্নিত করা দরকার। সেটা যেই ব্যক্তি হন না কেন, নিশ্চিতভাবে তাকে আসলে সেখান থেকে মানে আমাদের সামষ্টিক স্বার্থে, দেশের স্বার্থে সেখানে তাকে প্রতিহত করা। জি, ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই, আপনার কাছে সরাসরি আসি প্রশ্নে। সেটি হচ্ছে যে বিএনপি এবং জামাত দুটি এবং সাকিব ভাইরা একসাথে যুগপৎ আন্দোলন আলাদা আলাদাভাবে গত সরকারের বিরুদ্ধে করেছে। সাম্প্রতিক সময় বিভিন্ন বক্তব্য নিয়ে কি বিএনপি এবং জামাতের মধ্যে কি দূরত্ব কিছুটা বাড়ছে? আপনার পর্যবেক্ষণ কি? দৃশ্যত বিএনপি জামাতের মধ্যে একটু মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হচ্ছে। এটা হওয়াটা আমি কোনো অস্বাভাবিক বিষয় দেখি না। এই দুটি রাজনৈতিক দল তো সম্পূর্ণ ভিন্ন আদর্শের রাজনৈতিক দল। একটি সম্পূর্ণ ইসলামপন্থী এবং তাদের একটা ক্যাডার ভিত্তিক সংগঠন হিসেবে পরিচিত জামাতে ইসলামী, আর বিএনপি উদার গণতান্ত্রিক। এবং বিএনপির ব্যাপারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গঠন করেন তখন বলেছিলেন যে ডান এবং বাম, না ডান না বাম, এর মধ্যবর্তী একটি অবস্থা হচ্ছে এই রাজনৈতিক দলের মতাদর্শগত জায়গা। তো সেই জায়গাটাতে এই যে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, এই তিনটি এই মুহূর্তে প্রধান রাজনৈতিক শক্তি। যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে ফাংশনিং নাই এবং আওয়ামী লীগ নেত্রী যেহেতু পালিয়ে গেছেন দেশ ছেড়ে, এই দলটি এখন হাল ধরার মতো, দৃশ্যমানভাবে হাল ধরার মতো কেউ নাই। তারা অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্নভাবে ফেরার চেষ্টা করছে, এটা ঠিক, কিন্তু আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নামক দলটি এই মুহূর্তে ফাংশন করছে না। তাহলে কি দাঁড়ালো? তাহলে প্রধান দুটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং জামাত। সাংগঠনিক শক্তির দিক থেকে যদিও জাতীয় পার্টি নামে একটি দল এখানে পাতানো সংসদে ছিল, কিন্তু তাদের রাজনৈতিক শক্তি হিসেবে তারা এই হিসাবের মধ্যে নেই। তো যে কারণে জামাতের মধ্যেও, জামাতের নেতাকর্মীদের মধ্যেও যে আন্দোলনটি, ছাত্র গণ আন্দোলনটি হয়েছে, সেখানেও তাদের একটা বলিষ্ঠ ভূমিকা ছিল, এটা অস্বীকার করা। বিএনপিরও ছিল, ছাত্র জনতার এবং অন্যান্য সাকিব ভাই সহ অন্যান্য যারা সমমনা সব দলই যারা আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছেন, দীর্ঘদিন এই জনমত গঠনে ভূমিকা রেখেছেন, তাদের সবাইরই ছিল। জামাত এবং বিএনপি এই দুটা বড় রাজনৈতিক দল হিসেবে তাদের উভয়ই দাবি করে যে এই আন্দোলন, এই অভ্যুত্থানের ক্ষেত্রে তাদের একটা বড় সহায়ক শক্তি হিসেবে তাদের মধ্যে যদি এই মুহূর্তে বড় কোনো দূরত্ব তৈরি হয়, সেটাই রাজনীতির জন্য, জনগণের যে প্রত্যাশার জায়গা, এটার জন্য ভীষণ রকম ক্ষতি হবে। এবং আগামী দিনের রাজনীতিতে আওয়ামী লীগকে উত্থানের ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। এক কথায়, যেহেতু সময় নেই, আমি বিস্তারিত গেলে আরো উদাহরণ দিয়ে অনেক কথা বলা যেত, কিন্তু এদের মধ্যে যতটা দূরত্ব সৃষ্টি হবে এবং এই সুযোগে পতিত শক্তি আবার পুনরুত্থানের একটা প্রেক্ষাপট, পটভূমি তৈরি করবে। আগামী নির্বাচনটি যদি এখন থেকে 1 বছর পরে হয়, আর এভাবে যদি বিভাজনটা, তাদের মধ্যে দূরত্বটা বাড়তে থাকে এবং এই সুযোগটা কাজে লাগিয়ে পতিত শক্তি, আওয়ামী লীগ শক্তি, এবং তারা নতুন করে জীবন ফিরে পাওয়ার ক্ষেত্রে এবং আগামী নির্বাচনে তারা আবার আশাবাদী হওয়ার একটা জায়গা তৈরি হবে। এবং আমি বিশ্বাস করি তারা, যদিও যেহেতু আলাদা রাজনৈতিক দল, হয়তো আলাদাভাবেই তাদেরকে নির্বাচনের কথা ভাববে, তারপরও
তাদের মধ্যে দূরত্বটা এমন পর্যায়ে যাওয়া উচিত হবে না যারা ফেসিবাদী শক্তিকে আবার পুনরুত্থানের পথ সুগম করে দেবে, এরকম কোনো জায়গায় যাওয়া উচিত হবে না বলে আমি ব্যক্তিগতভাবে সেই রাজনৈতিক চরিত্র আগের মতোই হবে, মানুষ এটি প্রত্যাশা করবে না। সাকিব ভাই, আপনার কাছে ফিরছি। সম্ভবত আমাদের সাথে খুব বেশি সময় নেই। আপনারা নতুন করে নিবন্ধন পেয়েছেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে ছিলেন, অন্যান্য দলের সাথে নিবন্ধন পাওয়ার পরে আজকে আপনাদের সাথে যুগপৎ আন্দোলনে মিটিং ছিল, নতুন করে আপনাদের মাঝে কি কথা হচ্ছে? আগামী নির্বাচন কি আপনারা জাতীয় সরকারের একটা রূপরেখার আগে আপনারা করেছিলেন, সেই লক্ষ্যেই পরবর্তীতে আপনারা একসাথে কি নির্বাচনের দিকে আগাচ্ছেন নাকি অন্য কিছু ভাববেন? না, দেখুন, ফ্যাসিস্ট সরকারের মানে জাতাকলে আমরা সবাই ছিলাম। মধ্যে বলতে হবে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে জনগণের একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার জন্য আমরা যার যার অবস্থান থেকে কিংবা যুগপৎভাবে কিংবা জোটগতভাবে আন্দোলন করেছি, যে যেটা পেরেছে সেটা করেছে। এখন মানে এটা কিন্তু কেউ কারো সমমনা না, যার যার আদর্শিক রাজনৈতিক অবস্থান আছে, কর্মসূচি আছে, কিন্তু সরকারের বিরুদ্ধে, সরকারের শাসনের, গণতন্ত্র জন্য, ভোটের অধিকারের জন্য আমরা সবাই যার যার জায়গা থেকে লড়াই করেছি। সেখানে আমাদের যুগপৎ আন্দোলন যারা করেছে 39টি দল, সেটার একটা লক্ষ্য ছিল যে আমরা এই রাষ্ট্র ব্যবস্থাটাকে বদল করতে চাই। সেই প্রশ্নটা আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানেরও মূল প্রশ্নে পরিণত হয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, রাষ্ট্র ব্যবস্থার বদল। এবং সেইখানে আমরা যে কথাটা বলবো যে এখন একটা নতুন ফেজে আমরা এসেছি, কিভাবে রাষ্ট্র ব্যবস্থাটা বদল হবে, গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি হবে এবং কারা কিভাবে অংশ নিবে, সেই আলোচনাটা তো আবার নতুন করে শুরু হবে। আমরা যেটা এখন করতে চাই যে একটা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের জায়গা, শ্রেণী পেশার সাথে সংলাপের জায়গা, ছাত্রদের সাথে সংলাপের জায়গা, গণসংলাপের একটা জায়গা, যেটার মধ্যে থেকে এই যে আমরা ট্রান্সফরমেশনটা, রূপান্তরটা কিভাবে ঘটবে তার একটা মানে জন অংশগ্রহণের জায়গা তৈরি করা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে জুনায়েদ সাকি, এবং অসংখ্য ধন্যবাদ এম আব্দুল্লাহ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও আপনাদের সাথে প্রত্যাশা রাখছি যে অসংখ্য শহীদের রক্তের বিনিময়, অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে নতুন যে বাংলাদেশে আমরা পেলাম, সেই বাংলাদেশ সবার যার যার জায়গা থেকে ভূমিকা রাখে যেন একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। এই প্রত্যাশা রেখে শেষ করছি মাই টিভি সংলাপ। আল্লাহ হাফেজ।